পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের ১৭তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। ২২। পরের রবিবার সাক্ষাতের শেষে করমর্দনের সময় মা দেখল পাভেল একটা কাগজের ছোট্ট বল গুঁজে দিল হাতে। হাতটা যেন জ্বলে গেল। চমকে উঠে মা মিনতি ভরা জিজ্ঞাসু দৃষ্টিতে ছেলের মুখে চাইল। তার মুখের ভাবে কোনো উত্তর পাওয়া গেল না। সেই চিরকালের প্রশান্ত প্রতিজ্ঞা কঠিন হাসি ওর নীল চোখে। দীর্ঘশ্বাস ফেলে মা বলে, আসি আজ। আর একবার হাত বাড়িয়ে দেয় ছেলে। মুখখানি যেন একটু কোমল হয়ে ওঠে। এসো মা। মা দাঁড়িয়ে থাকে হাতখানা ধরে। ভেবো না মা, রাগটা করো না, পাভেল বলে। এই কথাগুলিতে আর ছেলের কপালের সংকল্প কঠোর রেখায় মায়ের জিজ্ঞাসার উত্তর লেখা হয়ে গেল। মাথা নিচু করে বিড়বিড় করে বলে মা, ছি, কি বলছিস? আর না তাকিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসে মা। ছেলে যেন না দেখতে পায় ওর চোখ ছাপানো জল আর কাঁপা ঠোঁট। হাতের মুঠোয় শক্তভাবে ধরা সেই কাগজ। সারা রাস্তা মার মনে হলো মুঠোটা যেন ব্যথায় টাটাচ্ছে। ঝোলা হাতখানায় যেন পাথুরে ভার, যেন কাঁধের উপর ওকে কেউ মেরেছে। বাড়ি পৌঁছেই কাগজখানা নিকোলাইয়ের হাতে দিয়ে দাঁড়িয়ে থাকে মা। আশা আকাঙ্ক্ষায় আবার বুক দোলে। শক্ত করে মোড়া কাগজখানা হাত দিয়ে সমান করে পড়তে পড়তে বলে নিকোলাই, তা আর কি? এই যে লিখছে পাভেল, আমরা কেউ পালাবার চেষ্টা করব না, করতে পারি না, তাহলে আত্মসম্মান হারাবো। সম্প্রতি যে চাষিটি ধরা পড়েছে তাকে সর্বপ্রকারে সাহায্য করা প্রয়োজন। সে আপনাদের যত্নের যোগ্য। এখানে তার খুব কষ্ট। প্রতিদিন কর্তৃপক্ষের সঙ্গে তার লাগছে। এরই মধ্যে ২৪ ঘন্টা তাকে সেলে কাটাতে হয়েছে। অত্যাচার করে সাবার করে দেবে। সুতরাং এই লোকটির হয়ে আমরা সকলে আবেদন জানাচ্ছি আপনাদের কাছে। আমার মাকে একটু দেখবেন, তাকে সান্ত্বনা দেবেন, তাকে বুঝিয়ে বলবেন সব। তিনি বুঝবেন। মাথা তুলে কম্পিত নিচু স্বরে বলে মা, বলার আর কি আছে? আমি সব বুঝি। নিকোলাই তাড়াতাড়ি অন্যদিকে ফিরে রুমাল বের করে নাক ঝাড়ে সশব্দে। যেন নিজের মনেই বলে, সর্দি লেগেছে মনে হচ্ছে। তারপর চশমাটা সোজা করে নেবার জন্য হাত দিয়ে চোখ ঢেকে ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলে, সময়ও অবশ্যই আমাদের হতো না। বেশ তো, হোক না মোকদ্দমা। ভুরু কুঁচকে মা বলে। বিষাদের কুয়াশায় বুকটা ছেয়ে যায়। এইমাত্র সেন্ট পিটার্সবুর্গের এক কমরেডের কাছ থেকে একখানা চিঠি পেলাম। এখন যাই হোক গে,
সাইবেরিয়া থেকে তো পালাতে পারবে, তাই না? নিশ্চয়। কমরেড লিখছেন শিগগিরই ওদের মামলা উঠবে। সাজা ঠিক হয়েই আছে, সবাই নির্বাসিত হয়ে যাবে। পাষণ্ডদের আর আইন আদালত কি? সে তো একটা তামাশা। মামলা আরম্ভই হয়নি, ওদিকে সেন্ট পিটার্সবুর্গে বসে তার রায় তৈরি হয়ে গেল। দেখুন দিকে কাণ্ডটা। মা দৃঢ় কণ্ঠে বলে, ওসব কথা থাক নিকোলাই ইভানভিচ, আমাকে বোঝাবারও দরকার নেই, সান্ত্বনা দেবারও দরকার নেই। পাভেল ঠিক কাজই করবে। মিছিমিছি ও কাউকে কষ্ট পেতে দেবে না, নিজেকেও না। আর আমায় সে ভালোবাসে, সে তো দেখতে পাচ্ছেন। লিখেছে না, মাকে বোঝাবেন, সান্ত্বনা দেবেন। বুকে যেন হাতুড়ির ঘা পড়তে লাগলো, আবেগে মাথা ঘুরতে থাকে। আশ্চর্য মানুষ আপনার ছেলে, অস্বাভাবিক জোরে বলে ওঠে নিকোলাই। বলতে গেলে রীতিমতো সম্মান করি আমি ওকে। মা বলে, রিবিনের জন্য কিভাবে কি করা যায় ভাবতে হচ্ছে তো। ইচ্ছে হয় মার, তখনই কিছু একটা করে ফেলে। কোথাও যায়, চলে, কেবলই চলে, যতক্ষণ না দেহটা শ্রান্তিতে মাটিতে লুটিয়ে পড়ে। নিকোলাই ঘরময় পায়চারি করতে করতে বলে, বেশ, কিন্তু সাশাকে যে দরকার। সে তো আসবেই। পাভেলের সঙ্গে যেদিন আমার দেখা হয় সেদিন সে আসবেই। নিকোলাই মায়ের পাশে এসে বসে পড়ে, মাথা নিচু করে কি যেন ভাবে, ঠোঁট কামড়ায় আর দাড়ি পাকায়। এ সময় সোফিয়াও নেই, কি যে মুশকিল। পাভেল ওখানে থাকতে যদি কিছু করা যেত তো খুব ভালো হতো, খুব খুশি হতো ছেলেটা। মা বলে। চুপ করে বসে থাকে দুজনে। খানিক পরে মা আস্তে আস্তে বলে, কেন যে ও রাজি হলো না বুঝতে পারি না। লাফ দিয়ে উঠে দাঁড়ায় নিকোলাই, কিন্তু সেই মুহূর্তেই দরজার ঘন্টা বেজে ওঠে। দুজনে চোখ চাওয়াচাওয়ি করে। সাশা এসেছে, চাপা গলায় বলে নিকোলাই। মা তেমনি চাপা স্বরে বলে, ওকে এখন বলি কি করে? তাই তো। ভারী দুঃখ হয় বেচারার জন্য। আবার ঘন্টা বাজে, এবার যেন ঘন্টার শব্দে কিছু ইতস্তত ভাব। আগন্তুক যেন এখনো মনস্থির করে উঠতে পারেনি। নিকোলাই আর মা দুজনেই রান্নাঘরে আসে, কিন্তু দরজার কাছে নিকোলাই সরে দাঁড়ায়, বলে, আপনি একাই যান, সেই ভালো। মা দরজা খুলতেই সাশা বেশ সপ্রতিভভাবে বলে, স্বীকার করেনি তো? না, জানতাম। খুব সাধারণভাবে জবাব দেয় সাশা, কিন্তু মুখখানা তার একেবারে সাদা হয়ে গেল। কোটের বোতাম একবার খুলে তারপর দুটো আবার লাগিয়ে খুলবার জন্য টানাটানি করতে থাকে, পারে না খুলতে। তখন বলে, কি বিশ্রী দিন, যেমনি হাওয়া তেমনি বৃষ্টি। ভালো আছে তো? আছে। নিজের হাতখানা দেখতে দেখতে অনুচ্চ স্বরে বলে সাশা, ভালো আছে, শরীরও ভালো আছে।
মনও ভালো। ওর দিকে না তাকিয়েই বলে মা, লিখেছে রিবিনকে যেন আমরা মুক্ত করি। তাই নাকি? তাহলে তো যে প্ল্যান করেছিলাম সেটা কাজে লাগাতে হয়, সাশা বলে ধীরে ধীরে। আমারও তাই মনে হয়। দরজার কাছে এসে বলে নিকোলাই, আরে সাশা যে। হাত বাড়িয়ে দিয়ে সাশা শুধোয়, ব্যাপারটা কি? সবাই তো বলছে চমৎকার প্ল্যান, কিন্তু করবে কর্মাবে কে শুনি? আমরা তো সবাই ভয়ঙ্কর ব্যস্ত। তড়াক করে লাফিয়ে ওঠে সাশা, বেশ তো, আমায় দিন, আমার তো সময় আছে। বেশ, কিন্তু অন্যদেরও একটু জিজ্ঞাসা করে নিতে হবে। আমিই নেবক্ষণ জিজ্ঞাসা করে। এখুনি যাচ্ছি। তার পাতলা আঙুলগুলো দৃঢ় ভঙ্গিতে কোটের বোতাম লাগায়। মা বলে, আরে এই তো এলেন, একটু জিরিয়ে নিন। ধীর শান্ত একটু নরম গলায় বলে ও, কিছু ভাববেন না, একটুও ক্লান্ত হইনি। নীরবে করমর্দন করে বেরিয়ে যায় সাশা। আবার সেই হীন কঠিন প্রতিমা। মা আর নিকোলাই জানালার কাছে গিয়ে তাকিয়ে থাকে ওর অপসৃয়মান মূর্তির দিকে। নিকোলাই আস্তে আস্তে শীষ দেয়, তারপর টেবিলে এসে লিখতে বসে। চিন্তিতভাবে মা বলে, হাতে কাজ এসেছে বলেই এখন কদিন একটু ভালো থাকবে মেয়েটা। যা বলেছেন, নিকোলাই জবাব দেয়। মার দিকে ফিরে হাসি মুখে জিজ্ঞাসা করে, প্রিয় কামনা যে কি বস্তু তা জানবার সুযোগই হয়নি আপনার, তাই না নীলবনা? ফুহ, হাত নেড়ে বলে মা, বিয়ে দেবে বলেই ভয়ে ভয়ে মরতাম, প্রিয় কামনা আবার। কাউকে পছন্দ হয়নি কখনো? একটু ভেবে মা বলে, মনে টনে নেই বাপু ওসব। হয়নি তা কি হতে পারে? কাউকে পছন্দ করতুম নিশ্চয়ই, কিন্তু সেটা আর মনে নেই। বিষাদ নিবিড় প্রশান্তিতে ছেয়ে যায় মায়ের মুখ। বলে চলে, এত মার মেরেছে আমার স্বামী, বিয়ের আগের যা কিছু ছিল ঠ্যাঙানির চোটে মগজ থেকে সব বেরিয়ে গেছে। নিকোলাই মুখ ফিরিয়ে নেয় টেবিলের দিকে। মা ঘর থেকে বেরিয়ে যায়, একটু পরেই আবার ফিরে আসে। গভীর অন্তরঙ্গতায় নিকোলাইয়ের চোখ দুটি কোমল, মনের আকাশে ওর স্মৃতির আলপনা। বলে, আমারও দশা সাশার মতোই ছিল, একটি মেয়েকে ভালোবাসতাম, আশ্চর্য মেয়ে। ওর সঙ্গে দেখা যখন 20 বছর বয়স আমার, তখন থেকে তাকে ভালোবাসি, আজও ভালোবাসি, তেমনি করে সমস্ত প্রাণ দিয়ে, প্রাণের গভীর কৃতজ্ঞতা দিয়ে বাসি, বাসবো চিরকাল। তার পাশে দাঁড়িয়ে মা দেখে চোখে ওর অপূর্ব এক উষ্ণ কোমল আলো দুলছে। চেয়ারের পিঠে হাত দুখানি রেখে তার ওপর মাথা রেখে বসে আছে ও। সুদূর চাহনি ডানা মেলেছে কোন দূর দূরান্তরের পানে। ওর সমস্ত শীর্ণ বলিষ্ঠ দেহখানা যেন এগিয়ে যেতে চায় একান্তভাবে, সূর্যলোকে ফুলের মতন।
বিয়ে করলেন না কেন? মা শুধোয়। আহ, 4 বছর হলো বিয়ে হয়ে গেছে ওর। তার আগে তার আগে করলেই তো পারতেন। কি জানি হয়ে উঠল না। খানিকক্ষণ চুপ করে থেকে বলে ও, যখন আমি বাইরে তখন ও হয় জেলে নয় সাইবেরিয়ায়, আর যখন ও বাইরে আমি ভেতরে, ঠিক সাশার মতো। শেষবার ওকে দিলে ঠুকে 10টি বছর, সাইবেরিয়ার সব থেকে দূর একটা জায়গায় পাঠিয়ে দিলে। ভাবলাম আমিও যাই, কিন্তু ভারী লজ্জা করলো। ও লজ্জা পেল, আমারও লজ্জা হলো। সেখানে আরেকজনের সঙ্গে আলাপ হলো ওর। চমৎকার ছেলে, আমাদেরই একজন কমরেড। তারপর সেখান থেকে একসঙ্গে ওরা পালালো। এখন বিদেশে আছে ওরা। চশমাটা খুলে মোছে নিকোলাই, আলোর সামনে তুলে ধরে আর একবার ভালো করে মুছে নেয়। বেচারা, মাথা নাড়তে নাড়তে গভীর স্নেহের সঙ্গে বলে মা। মায়ের বড় দুঃখ হয় ওর জন্য। কি যেন আছে নিকোলাইয়ের মধ্যে। গভীর মাতৃসুলভ বাৎসল্যে মার বুক ভরে ওঠে। নড়ে চড়ে বসে নিকোলাই, কলমটাকে তালে তালে নাড়তে নাড়তে আবার বলতে আরম্ভ করে, পারিবারিক জীবন বিপ্লবীদের উদ্যোগ ক্ষুণ্ণ করে। অভাব, অনটন, ছেলেপুলে নিয়ে তারা কি খাবে সেই চিন্তাই তাদের খেয়ে ফেলে। সমস্ত কর্মশক্তি এতেই বরবাদ হয়ে যায়। অথচ বিপ্লবীর শক্তি বাড়ানোই দরকার, আরো গভীর, আরো বিস্তৃতভাবে। এ যে যুগেরই দাবি। সবার চেয়ে আগে আগে আমাদের চলতে হবে, কারণ আমরা শ্রমিক। পুরানো পৃথিবীটাকে ভেঙে নতুন পৃথিবীর পত্তন করার কাজে ইতিহাসের ডাক এসেছে আমাদের কাছে। আমরা অলস হয়ে বা সামান্য একটু পেয়ে অনেক পেলাম বলে আত্মতৃপ্ত হয়ে যদি পেছনে পড়ে থাকি, তবে মস্ত ভুল করব, এবং সে ভুল আদর্শের প্রতি প্রায় বিশ্বাসঘাতকতারই সামিল হবে। আদর্শের হানি না ঘটিয়ে একসঙ্গে কাঁধ মিলিয়ে চলতে পারি এমন তো নেই কেউ। ক্ষুদ্র লাভ আমাদের নয়, আমাদের লক্ষ্য পূর্ণ বিজয়। একথা ভুললে চলবে না আমাদের। ওর স্বর দৃঢ় হয়ে ওঠে, মুখ পাণ্ডুর, চোখে ওর স্বাভাবিক, সহজ, প্রশান্ত, সংযত, সংহত শক্তির প্রদীপন। আবার ঘন্টা বাজে। লুদমিলা, গাল দুটো ওর হিমে লাল, গায়ের কোটটি ঋতুর পক্ষে অত্যধিক হালকা। ছেঁড়া গালস জোড়া খুলতে খুলতে রাগত স্বরে বলে লুদমিলা, 1 সপ্তাহ পরে মোকদ্দমা আরম্ভ হবে। পাশের ঘর থেকে চিৎকার করে জিজ্ঞাসা করে নিকোলাই, ঠিক জানেন? মা ছুটে ও ঘরে যায়। বুকের মধ্যে তুফান, ভয়ের না আনন্দের মা বোঝে না। লুদমিলা সঙ্গে সঙ্গে যায়। জানি বই কি, ওর গভীর স্বরে বিদ্রূপের আভাস। আদালতে সবাই একেবারে খোলাখুলি বলছে যে রায় ইতিমধ্যেই তৈরি। এর মানে কি? সরকারের কি ভয় হচ্ছে যে তাদের আমলারা দুশ্মনদের ওপর যথেষ্ট কড়া হতে পারবে না? গোলামদের জল্লাদি শেখাবার এত ফন্দি ফিকির করেও সরকার নিশ্চিন্ত হতে পারে না? সন্দেহ হয়, কি জানি, মনুষ্যত্বের ছিটে ফোঁটা যদি এখনো বাকি থেকে থাকে ওদের মধ্যে। লুদমিলা সোফার উপর বসে পড়ে, শীর্ণ গালে হাত ঘষে। ওর ম্লান চোখে ঘৃণার আভাস। স্বর ক্রমশই উত্তেজিত হয়ে ওঠে রাগে। নিকোলাই ওকে শান্ত করতে চেষ্টা করে। মিছে শক্তি ক্ষয় করছেন লুদমিলা।
ওরা তো আর শুনতে পাচ্ছে না। মা নিবিষ্ট মনে লুদমিলার কথা শোনে, কিন্তু কিছুই হৃদয়ঙ্গম করতে পারে না। সমস্ত চিন্তা জুড়ে একই কথা বাজে, বিচার। 1 সপ্তাহ পরে সহসা বুঝতে পারে মা, এক অমোঘ অমানুষিক শক্তি এগিয়ে আসছে। 23 একটা বিহ্বলতার আবেশে আর উদ্গ্রীব প্রতীক্ষার মধ্যে কেটে গেল দুটো নিঃশব্দ দিন। তৃতীয় দিন সাশা এসে বলল নিকোলাইকে, সব তৈরি, আজ 1টায়। এত শিগগির? অবাক হয়ে যায় নিকোলাই। কেন? অবাক হবার কি আছে? খালি তো একটু কাপড় চোপড় আর রিবিন এসে কোথায় থাকবে তা ঠিক করে রাখা, এই তো। বাকি তো সব গোপন করবে নিজে। ভেশস্টিকভ অবশ্য ছদ্মবেশে তৈরি হয়ে রাস্তায় অপেক্ষা করবে। ব্যাস, রিবিন ছুটে এলেই ও তার গায়ে একটা কোট ফেলে দেবে আর মাথায় একটা টুপি, তারপর রাস্তাটা দেখিয়ে দেবে। পুরো পোশাক নিয়ে আমি তৈরিই থাকব, আর সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব। তা মন্দ নয়, কিন্তু এই গোবনটিকে? নিকোলাই জিজ্ঞাসা করে। আপনার চেনাই তো, এরই ঘরে তো কল মিস্ত্রিদের নিয়ে কাঠচক্র বসাতেন। ওহো, মনে পড়েছে, এক আজব বুড়ো। সৈন্য ছিল, অবসর নিয়েছে, এখন টিন মিস্ত্রির কাজ করে। খুব যে একটা উঁচু পৈঠের লোক তা নয়, তবে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হাড়ে হাড়ে ওর ঘৃণা, আর একটু দার্শনিক ধরনের। চিন্তিতভাবে বলে সাশা জানালার দিকে তাকিয়ে। নিঃশব্দে শুনছিল মা। একটা অস্পষ্ট কিছু যেন মনের মধ্যে দানা বাঁধতে থাকে। বলে, মনে আছে সেই ইয়েভচেঙ্কোকে? গোগুনের ভাইপো, বেশ ফিটফাট, পরিষ্কারের দিকে খুব নজর। তাকে আপনার ভালো লেগেছিল, তাকেই বের করে আনতে চায় গোগুন। নিকোলাই মাথা নাড়ে। সাশা বলে যায়, সব ব্যবস্থা করেছে ও, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে সব ভেস্তে যেতে পারে। কয়েদিরা ওই সময় সবাই একসঙ্গে হাওয়া খেতে বাইরে আসে। মইটা চোখে পড়লে অনেকেই পালাতে চাইবে। চোখ বোজে সাশা, কথা বলে না। মা চেয়ারটা টেনে ওর কাছে ঘেঁষে আসে। সব সব নষ্ট হয়ে যাবে। তিনজনেই জানালার কাছে দাঁড়িয়ে, মা, নিকোলাই আর সাশার পেছনে। ওদের দ্রুত কথাবার্তায় মায়ের মনে কত রকম যে অনুভূতির লহর ওঠে তার ঠিকানা নেই। আমিও যাচ্ছি ওখানে, হঠাৎ বলে ওঠে মা। কেন? শুধুই সাশা। যাবেন না, শেষে যদি আপনাকে ধরে ফেলে? যাবেন না, বুঝলেন? উপদেশ দেয় নিকোলাই। মা ওর দিকে তাকিয়ে অনুচ্চ কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, না, আমি যাবই। তিনজনে চোখাচোখি হয়। কাঁধ ঝাঁকিয়ে সাশা বলে, বুঝেছি। তারপর মায়ের হাতখানা ধরে একটু ঝুঁকে পড়ে আন্তরিকভাবে বলে, কিন্তু মা, বুঝে দেখেছেন তো? মনের মধ্যে কিন্তু কোনো আশা রাখবেন না। কম্পিত হাতে সাশাকে জড়িয়ে ধরে মা বলে, লক্ষ্মীটি, আমায় নিয়ে আপনাদের কোনো অসুবিধে হবে না, শুধু আমায় সঙ্গে যেতে দিন।
খুব দরকার আমার। কি জানি, আমার মোটেই বিশ্বাস হচ্ছে না যে জেল থেকে সত্যি সত্যিই পালানো যায়। উনি যাচ্ছেন আমাদের সঙ্গে, সাশা বলে নিকোলাইকে। সে তোমরাই জানো, মাথা নিচু করে জবাব দেয় নিকোলাই। আমাদের কিন্তু একসঙ্গে থাকা চলবে না। আপনি যাবেন ও ধারের ফাঁকা মাঠটায়, বাগানটার কাছে। জেলের পাঁচিল দেখা যায় ওখান থেকে। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে ওখানে কি করছেন, তাহলে? সে তখন দেখা যাবে, মা খুশি হয়ে বলে। মনে রাখবেন কিন্তু, শান্ত্রীরা আপনাকে চেনে, সাশা সাবধান করে। তারা যদি আপনাকে দেখে ফেলে। মা বলে ওঠে, না না, দেখতে পাবে না। যে আশা ধিকি ধিকি বুকের মধ্যে জ্বলছিল, হঠাৎ তা শিখায় শিখায় দাউ দাউ করে জ্বলে উঠল। তাড়াতাড়ি কাপড় পরতে পরতে ভাবে, যদি, পাশাও যদি। ঘণ্টাখানেক পরে দেখা গেল মা জেলের পেছন দিককার মাঠে দাঁড়িয়ে আছে। কনকনে হাওয়া, মায়ের কাপড় চোপড় যেন ছিঁড়ে যাচ্ছে। জমাট বাঁধা মাটির বুকে ঝাপটা মেরে বাগানের নড়বড়ে বেড়াটাকে ঝাঁকানি দিয়ে সমস্ত শক্তি দিয়ে হাওয়া খাটো পাঁচিলের গায়ে আছড়ে পড়ছে। ভেতরকার আঙিনায় লুটিয়ে পড়ে মানুষের চিৎকার কুড়িয়ে নিয়ে ঘূর্ণির আবর্তে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছে ঊর্ধ্ব আকাশে, যেখানে ক্ষণে ক্ষণে নীলের গভীরে ছোট ছোট বাতায়ন খুলে দিয়ে ছুটোছুটি করে মেঘের দল। মায়ের পেছনে বাগান, সামনে কবরখানা। ডান দিকে প্রায় ফুট 70 দূরে জেলখানা। কবরখানার কাছে একজন সৈন্য একটা ঘোড়াকে দৌড় করাচ্ছে। আরেকজন পাশে দাঁড়িয়ে মাটিতে পা ঠুকে চিৎকার করছে, হাসছে, শীষ দিচ্ছে। এছাড়া জেলখানার আশেপাশে আর কেউ নেই। চারদিকে সতর্ক দৃষ্টি ফেলতে ফেলতে মা ওদের পাশ কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে কবরখানার বেড়ার ধারে। হঠাৎ যেন হাঁটু দুটো ভেঙে পড়তে চায়। পা যেন মাটির মধ্যে জমে বসে গেছে, এমনি ভারী। মইটাকে কাঁধে ফেলে অভ্যস্ত দ্রুতগতিতে কুঁজো ফরাস আসে ওদিক থেকে। ভয়ে ভয়ে মিটমিট করে মা তাকায় সৈন্যদের দিকে। এক জায়গায় তারা জটলা করছে। ঘোড়াটা চরকির মতো তাদের চারধারে ঘুরছে। মইওয়ালা লোকটার দিকে চায় মা। ওই যে, মইটাকে দেয়ালে ঠেকিয়ে দাঁড় করিয়ে দিয়ে ধীরে সুস্থে উঠে যাচ্ছে সে। আঙিনার মধ্যে তাকিয়ে হাত নেড়ে সে তাড়াতাড়ি নেমে মোড় ঘুরে অদৃশ্য হয়ে যায়। মায়ের বুক ধড়াস ধড়াস করতে থাকে। সময় যেন খোঁড়াতে খোঁড়াতে চলছে। কালো ছ্যাতলা ধরা দেয়ালটার সঙ্গে মইটা প্রায় মিশে গেছে। আস্তর খসে পড়ে জায়গায় জায়গায় ইট বেরিয়ে পড়েছে দেয়ালের। হঠাৎ একটা কালো মাথা দেখা যায় দেয়ালের ওপর দিয়ে। তারপর দেহটা পাঁচিল ডিঙিয়ে গুড়ি মেরে মই বেয়ে নেমে যায়। ভালুকে টুপি পরা আরেকটা মাথা দেখা যায় এবার। একটা কালো রঙের বল যেন গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে মোড়ের ওদিকে হাওয়া হয়ে গেল। সোজা হয়ে দাঁড়ায় মিখাইলো, চারদিকে চায়, মাথা ঝাঁকায়। পালাও পালাও, মাটিতে পা ঠুকে ফিস ফিস করে বলে মা। মায়ের কান ভোঁ ভোঁ করে। ভয়ঙ্কর চেঁচামেচি উঠল। পাঁচিলের ওপর তৃতীয় একটা মাথা। মা দু হাতে বুক চাপে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
অজাত শ্বশ্রু একখানা মুখশুদ্ধ সোনালি মাথাটা ভেসে উঠে যেন নিজেকে ছাড়িয়ে নিতে চায়, তারপর আবার টুপ করে নেমে যায়। কোলাহল বেড়ে ওঠে, বাতাসে ভেসে আসে পাগলা ঘুমটির তীক্ষ্ণ শব্দ। মিখাইলো পাঁচিলের পাশ কাটিয়ে চলছে। এই যে জেলখানার সীমাটা শেষ হয়ে এলো, খানিক পরেই শহরের বসতি শুরু। মাঝখানের ফাঁকা মাঠটায় এসে পড়েছে মিখাইলো। মায়ের মনে হয় মানুষটা যেন বড্ড সোজা হয়ে বড্ড ধীরে ধীরে হাঁটছে। ওকে একবার যে দেখেছে সে যে কখনো ভোলে না। জলদি জলদি হাঁটো না, মা চাপা স্বরে বলে। ধড়াম করে কি যেন একটা পড়ল জেলখানার ওধারে। ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ার শব্দ পায় মা। সিপাহীদের মধ্যে একজন শক্ত হয়ে দাঁড়িয়ে ঘোড়ার রশি ধরে টানে, আর একজন হাতটা চোঙের মতো করে মুখের সামনে ধরে জেলখানার দিকে ফিরে কি যেন চিৎকার করে। একবার চিৎকার করেই মুখ ফিরিয়ে কান পেতে দাঁড়িয়ে থাকে ওধার থেকে কোনো সাড়া আসে কিনা শোনার জন্য। মায়ের সমস্ত চেতনা উদগ্র হয়ে আছে কোথায় কি হয় দেখবার জন্য। ঘাড় ফিরিয়ে ফিরিয়ে চায় চারদিকে, চোখে দেখে সবই, তবু বিশ্বাস করতে পারে না কিছুই। এত সহজে পলক না ফেলতে এক কাণ্ড হয়ে গেল। কোথা দিয়ে কখন যে কি হলো যেন ঠাহর করতে পারল না মা। হকচকিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল মা। রাস্তায় রিবিন আর নেই। রাস্তা দিয়ে চলেছে লম্বা ওভারকোট পরা এক ঢ্যাঙা লোক। তার আগে আগে হনহনিয়ে চলেছে এক মেয়ে। তিনজন শান্ত্রী জেলখানার ওধার থেকে ধেয়ে বেরিয়ে এলো। ডান হাত বাড়িয়ে গায়ে গায়ে সেঁটে দৌড়চ্ছে ওরা। একজন সেপাই ছুটে ওদের কাছে আসে। আরেকজনের চলে ঘোড়ায় চড়ার ব্যর্থ কসরত। এক লহমা স্থির হয়ে দাঁড়ায় না জানোয়ারটা। অনবরত ঘোরে আর সামনের দুই ঠ্যাং তুলে মারে শূন্যে লাফ। ওর লাফের সঙ্গে মনে হয় চারধারে সবকিছু লাফিয়ে ওঠে। উন্মত্তের মতো অবিরাম হুইসেল বেজেই চলেছে। বায়ুমণ্ডলের বুক ফালি ফালি হয়ে ভেসে আসছে তার শব্দে। সেই মরিয়া চিৎকারে মায়ের সম্বিত ফিরে আসে। এতক্ষণে খেয়াল হয় চারধারে বিপদ। শিউরে ওঠে মা। শান্ত্রীদের দিকে লক্ষ্য রেখে চলতে আরম্ভ করে কবরখানার ধার দিয়ে। কিন্তু শান্ত্রীরা আর সৈন্যরা জেলখানার আরেক মোড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ঠিক তারপরেই আরেকটি মানুষ ছুটে এলো খোলা ইউনিফর্মে। মা চিনতে পারে, ছোট জেলার। সঙ্গে সঙ্গেই যেন ভুঁই ফুঁড়ে উঠল পুলিশ আর দর্শকের ভিড়। পাগল হাওয়ার ঘূর্ণি নৃত্য যেন উল্লাসে মেতেছে। হুইসেলের শব্দ আর টুকরো টুকরো কোলাহল বাতাসে ভেসে আসে। খুশি হয়ে ওঠে মা এই ডামাডোলে। পা চালিয়ে দেয়। চলতে চলতে মনে হয় ও তো পারত। সহসা দুজন পুলিশের আবির্ভাব হয় সামনের মোড় থেকে। থামো, একজন হাঁকে। হাঁপাতে থাকে মানুষটা। দেখেছ একটা লোক, দাড়িওয়ালা। বাগানের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মা। যেন কিছুই হয়নি, এমনি শান্তভাবে বলে, ওই হোথা দিয়ে গেল। কেন গা? ইয়েগ্রভ,
হুইসেল বাজাও। মা বাড়ির পথ ধরে। কিসের যেন একটা ব্যথা খচখচ করে বুকের মধ্যে। কিসের যেন তিক্ততা, বিরক্তি। রাস্তায় এসে পড়ে মাঠ পেরিয়ে। একটা গাড়ি চলে যায় সামনে দিয়ে। ভেতরে বসে এক যুবক। পাণ্ডুর ক্লান্ত মুখ, সোনালি গোঁফ। এক পেশে হয়ে বসে থাকাতে ডান কাঁধটা উঁচু হয়ে আছে। চোখাচোখি হয়ে যায় ছেলেটার সাথে। উল্লসিত হয়ে মাকে স্বাগত জানায় নিকোলাই। তারপর কি হলো? সবই তো ভালো মনে হচ্ছে। মা খুঁটিনাটি সব মনে করে পুরোটা বলতে চেষ্টা করে, যেন কোনো শোনা কাহিনী শোনাচ্ছে যা নিজেই বিশ্বাস করতে পারেনি। হাত কচলাতে কচলাতে নিকোলাই বলে, ভাগ্যি ভালো আমাদের, বাপরে বাপ, কি ভাবনাই যে হচ্ছিল আপনার জন্য। কি জানি যদি কিছু হয়। শুনুন, শুভানুধ্যায়ীর কথা শুনুন। মামলার কথা নিয়ে আর ভয় ভাবনা করবেন না। ও যত শিগগির হয় তত শিগগির পাভেল বেরিয়ে আসতে পারবে। হয়তোবা চালান যাবার পথেই সরে পড়বে। আর হ্যাঁ, মোকদ্দমা তা মোটামুটি এইভাবে হবে। বিচার পদ্ধতি বোঝাতে বসে মাকে। কিন্তু ওর কথা শুনে মার বুঝতে বাকি থাকে না, সান্ত্বনা ও দিচ্ছে বটে, কিন্তু ওর নিজের মনেই কি একটা ভয় রয়েছে। হঠাৎ বলে ওঠে মা, আপনার বোধহয় ভয় হয়েছে যে আদালতে আমি কোনো বেফাস কথা বলে বসবো, বা হাত জোড় করে ভিক্ষে করে ফেলবো বিচারকদের কাছে। চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে নিকোলাই। হাত নেড়ে আহত স্বরে বলে, কি যে বলেন আপনি। ভয় সত্যি করছে, কিন্তু কিসের ভয় বুঝতে পারছি না নিজেই। বলে থেমে যায় মা। ওর চোখ ঘরের মধ্যে চারধারে ঘোরে। এক এক সময় মনে হয় কি, হয়তো পাশাকে অপমান অত্যাচার করবে ওরা। পাশাকে বলবে, তুই যে চাষা, চাষার ছেলে, কি হাঙ্গামা করেছিলি। আমার পাশা ভারী মানি ছেলে, সইবে না, মুখের ওপর জবাব দিয়ে বসবে। এও হতে পারে যে আন্দ্রেই তীক্ষ্ণ ব্যঙ্গ করবে ওদের। মাথা তো সবারই গরম। যদি যদি ওরা বরদাস্ত না করে, তবে হয়তো এমন শাস্তি দেবে যে দেখতে পাবো না আর কখনো। নিকোলাই নীরব। কপাল কুঁচকে দাড়িতে চিমটি কাটে শুধু। কিছুতেই মনটা ঠান্ডা করতে পারি না। মামলাটা কত যে ভয়ানক। আস্তে আস্তে মা বলে, সবকিছু দেখে শুনে যাচাই করেই বিচার চালাবে। ভয় তো আর সাজাকে নয়, ভয় ওই বিচারকে। ঠিক বোঝাতে পারছি না। মা দেখল নিকোলাই বুঝতে পারছে না ওর কথা। তাই মনের আশঙ্কা বোঝাতে গিয়ে আরো কষ্ট হয় মায়ের। 24। গলায় যেন ছ্যাতলার মতো হয়ে জমে আছে ভয়টা। দম বন্ধ হয়ে আসে। মামলার দিন বুকের ওপরকার জগদ্দল পাথরটাকে নিয়েই ধুঁকতে ধুঁকতে মা আদালতে আসে। বস্তির অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হয় রাস্তায়। সম্ভাষণ জানায় সবাই। মা শুধু নিঃশব্দে প্রতি নমস্কার করে
ক্ষুব্ধ জনতার মধ্য দিয়ে চলে যায়। আদালতে আসামিদের অনেকের আত্মীয় স্বজনের সঙ্গেই দেখা হয়। চাপা স্বরে নানা রকম মন্তব্য করছে। কথাগুলো অনর্থক বলে মনে হয় মায়ের, বুঝতেও পারে না সেগুলো। সবার বুকে যে আজ একই ব্যথা জ্বলছে তা অনুভব করে মা। তাই তো আরো বেশি যন্ত্রণা। বসো এখানটায়, আমার পাশে, সরে জায়গা করে দিয়ে সিজফ বলে। বাধ্য মেয়ের মতো বসে পড়ে মা। পোশাক ঠিক করে, চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখে। সবুজ, লাল, হলদে ফুটকি, ডোরাকাটা, নানান রকম রঙের বাহার নাচছে চোখের সামনে। ওপাশে বসে আছে একটি স্ত্রীলোক। নিচু স্বরে বলে, তোমার ছেলেই আমাদের গৃষার সর্বনাশ করেছে। বিষণ্ণ মনে বলে সিজভ, চুপ করো নাতালিয়া। মা স্ত্রীলোকটির দিকে চায়। সাময়লভা। তার স্বামী বসে আছে ওই ওধারে। বেশ চেহারা লোকটির, মুখখানা যদিও হাড্ডিসার। মাথায় টাক, বিশাল লাল দাড়ি, চোখ কুঁচকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে সামনে। দাড়ি কাঁপছে থির থির করে। জানালাগুলো উঁচু, কাচের ওপর পিছলে পড়ছে তুষার। তাদের মধ্য দিয়ে বিচ্ছুরিত ফিকে আলোয় আদালত কামরা আলো হয়ে আছে। দুই জানালার মাঝখানে ঝলমলে গিলটি করা ফ্রেমে আঁটা জারের বিরাট ছবি। লাল রঙের ভারী জানালার পর্দার আড়ালে তার ধারগুলো পড়েছে ঢাকা। ছবির সামনেই সবুজ বনাতে ঢাকা লম্বা একটা টেবিল, ঘরের প্রায় সমস্তটা জুড়ে। ডান দিকের দেয়ালের কাছে কাঠগড়া। দুটো কাঠের বেঞ্চি পাতা তার ভেতরে। আর বাঁ দিকের দেয়াল ঘেঁষে লাল মখমলের গদি আঁটা দুই সারি আরাম চেয়ার। সবুজ কলার আর সামনের দিকে সার বাঁধা সোনালি বোতাম আঁটা পোশাক পরা আমলাদের দল ব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘরের মধ্যেকার আবহাওয়াটা গুমট। তার মধ্যে শুধু ভীরু ফিসফিসানির শব্দ আর ওষুধের গন্ধ। এই রং, আলোর ঝলক, শব্দ, গন্ধ চোখে কানে যেন বিঁধতে থাকে। নিঃশ্বাসের সঙ্গে বুকের মধ্যে গিয়ে একটা নির্বস্তু বিষণ্ণ ভয় মর্ম ছেয়ে ফেলে। হঠাৎ কে যেন জোরে কথা কয়ে উঠল। মা চমকে ওঠে। দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। সিজভের হাত ধরে সবার সঙ্গে মাও উঠে দাঁড়ায়। বাঁ দিকের উঁচু দরজাটা খুলে যায়। চশমা পরা এক বৃদ্ধ টলতে টলতে এসে ঘরে ঢোকে। তার ধূসর গালের ওপরকার সাদা জুলপি কাঁপছে। গোঁফহীন ওপরের ওষ্ঠ দন্তহীন মুখের মধ্যে অনেকটা ঢুকে গেছে। উঁচু কলারের পেছনে গর্দানটা দেখাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন ওটা নেই। শুধু থুতনি আর বেরিয়ে আসা গালের হাড় জেগে আছে কলারের ওপর দিয়ে। একটি দীর্ঘকায় যুবকের ওপর ভর দিয়ে বৃদ্ধ হাঁটছে। যুবকের গোলাপি গোল মুখখানাকে মনে হয় চিনেমাটির মুখ। এদের পেছনে ধীরে ধীরে এলো আরো 6 জন। 3 জন বেসামরিক পোশাকে আর 3 জন জরির কাজ করা উর্দি পরা। মিছিল করে আসা, টেবিলে এসে গদিয়ান হয়ে বসা, অনেক লম্বা পালা। শেষ হতে প্রচুর সময় লাগলো। চাঁচা ছোলা অলস মুখ, পোশাকের বোতামগুলো খোলা একজন, ফোলা ঠোঁটগুলোকে বিশ্রীভাবে নেড়ে নেড়ে বৃদ্ধের ওপর ঝুঁকে পড়ে
ফিসফিসিয়ে কি জানি বলে। বৃদ্ধ কাঠের মতো নিশ্চল আর খাড়া হয়ে বসে শোনে। চশমার কাচের পেছনে মা শুধু দুটো বিবর্ণ ফুটকি দেখতে পায়। টেবিলের ওধারটায় লেখার টেবিলটা, তার সামনে একটু টাক পড়া লম্বা একজন লোক দাঁড়িয়ে, হাতে একতাড়া কাগজ। গলা খাঁকারি দিতে দিতে সে কাগজগুলো উল্টে চলেছে। বৃদ্ধ সামনের দিকে ঝুঁকে পড়ে বলতে আরম্ভ করে। প্রথম কথাগুলো বেশ স্পষ্ট, কিন্তু পরেরগুলো যেন জটলা করে পাতলা ঠোঁট দুটোর ওপর এলিয়ে পড়তে লাগলো। আমি ঘোষণা করিতেছি, উপস্থিত করা হোক। মাকে একটা ঠেলা দিয়ে উঠে দাঁড়ায় সিজক। দেখো দেখো। কাঠগড়ার পেছন দিককার দরজা খুলে যায়। খোলা তলোয়ার কাঁধে প্রথমে আসে একজন সৈন্য। তার পেছনে পাভেল, আন্দ্রেই, ফিওদর মাজিন, গুসেভরা দুই ভাই, সামোয়েলভ, বুকিন, সমভ, আরও 5টি ছেলে। নাম মা জানে না। পাভেল মৃদু হাসে। আন্দ্রেইও একগাল হেসে মাথা নাড়িয়ে নমস্কার জানায়। ওদের হাসি হাসি প্রাণবন্ত মুখগুলোয় এজলাস ঘরের গুমোটটা যেন কেটে গিয়ে হাওয়া হালকা হয়ে যায়। নিবে যায় জাঁকালো উর্দির সোনার কাজের জলুস। যে প্রশান্ত বিশ্বাস, যে প্রাণ নিঃসন্ধি শক্তি সঙ্গে করে নিয়ে এলো বন্দিরা, তার তেজে মার সাহস ফিরে এলো, বুকে বল এলো। মায়ের পেছনে বেঞ্চিতে এতক্ষণ বিমর্ষভাবে যারা বসেছিল, তারাও সজীব হয়ে উঠল। সিজক বলে, দেখেছ, ওদের মোটে ভয় নেই। ডান দিকে সামোয়েলভের মা ফুঁপিয়ে ওঠে। চুপ, কঠোর হুকুম আসে। বৃদ্ধ হাঁকে, সাবধান করে দিচ্ছি। প্রথম বেঞ্চিতে বসেছিল পাভেল, আন্দ্রেই, মাজিন, সামোয়েলভ আর গুসেভ ভাইয়েরা। আন্দ্রেই দাড়ি কামিয়েছে, কিন্তু গোঁফ রেখেছে। গোঁফ জোড়া বেড়ে বেড়ে এমনি ঝুলে পড়েছে যে ওর গোল মাথাটা বেড়ালের মাথার মতো দেখাচ্ছে। ওর মুখের মধ্যে যেন নতুন একটা কি, ওষ্ঠে তীক্ষ্ণতা আর শ্লেষ, চোখের দৃষ্টিতে কাঠিন্য। মাজিনের ওপরের ওষ্ঠে দুটো কালো রেখা পড়েছে, মুখখানায় যেন মাংস লেগেছে। সামোয়েলভের তেমনি কোকড়া চুল, ইভান গুসেভের তেমনি একগাল হাসি। মাথা নিচু করে সিজভ বলে, আহ ফিওদর, ফিওদর। জেরা করতে আরম্ভ করে বৃদ্ধ। মা শুনতে পায়। বৃদ্ধ বন্দীদের দিকে তাকায় না, ভালো করে কথা বোঝা যায় না। মাথাটা নিশ্চল হয়ে আছে কলারের ওপর। মা শোনে তার ছেলের জবাব, শান্ত, ধীর, সংক্ষিপ্ত। মার মনে হলো প্রধান বিচারক আর তার সহকারীরা কেউই ক্রুদ্ধ নিষ্ঠুর হতে পারবে না। টেবিলে বসা মানুষগুলোর মুখের ভাষা পড়তে চেষ্টা করে মা। রায় কি হবে তার যদি একটু আভাস পাওয়া যায়। কি জানি কেন বুকের তলে আশা বাড়ে। চিনেমাটির মতো মুখওয়ালা লোকটি একঘেয়ে স্বরে কি একটা কাগজ পড়ে গেল। শ্রোতারা সেই একঘেয়েমিতে আচ্ছন্ন হয়ে বসে রইল সব শুনে। 4 জন উকিল চাপা স্বরে উত্তেজিতভাবে কি আলোচনা করছে আসামিদের সঙ্গে। ওদের চলন বলন দ্রুত, দৃঢ়, চেহারা মস্ত মস্ত কালো পাখির মতো। বৃদ্ধের একদিকের আরামকেদারায় বসে এক হোঁতকা বিচারক। তার খুদে খুদে চোখ চর্বিতে বুজে গেছে।
বাঁদিকে আরও একজন। ওর লাল গোঁফ, পাঁশুটে মুখ আর ঝুঁকে পড়া কাঁধ। চোখ বুজে ক্লান্তভাবে চেয়ারে মাথা এলিয়ে বসে আছে, মুখে চিন্তার ছাপ। সরকারি উকিলেরও মুখে চোখে অসীম ক্লান্তি আর অবসাদ। বিচারকদের পেছনে উপবিষ্ট বিশিষ্ট তিনজন ব্যক্তি। একজন নগরপাল, স্থূলদেহ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, বসে বসে চিন্তান্বিতভাবে গালে টোকা মারছে। আরেকজন এক মার্শাল অব দি নোবিলিটি, সাদা চুল, লাল টুকটুকে গাল, বড় বড় দাড়ি, ডাগর অমায়িক দুই চোখ। আর আছে জেলাশাসক সাহেব। বেচারা তার জ্বালার মতো পেটটি নিয়ে বড়ই বিব্রত। কোটের ঝুল টেনে টেনে বারবার সেটি ঢাকছে, বারবার ঢাকা সরে যাচ্ছে। পাভেলের দৃঢ় কণ্ঠ গমগম করে ওঠে, এখানে অপরাধী বা বিচারক নেই, আছে শুধু বিজয়ী আর তাদের বন্দী। এজলাস ঘর নিস্তব্ধ, শুধু কলম চলে তাড়াতাড়ি খসখস করে। কিছুক্ষণ কলমের শব্দ আর নিজের হৃৎপিণ্ডের ধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পায় না মা। প্রধান বিচারকও যেন মন দিয়ে কি একটা শোনে, কিসের প্রতীক্ষায় যেন আছে। সহকারীরা উসখুস করে। তখন সে বলে, আন্দ্রেই নাখোদকা, আপনি কি স্বীকার করেন যে? ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে ওঠে আন্দ্রেই। গোঁফ চুমড়িয়ে ভুরু কুঁচকে বিচারকের দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলে ওর স্বভাব সুরেলা তরাহীন কণ্ঠে, কি অপরাধ করেছি যে স্বীকার করব? খুন করিনি, চুরি ডাকাতি করিনি। যে অবস্থায় পড়ে মানুষ চুরি ডাকাতি করতে বাধ্য হয়, ভাইয়ে ভাইয়ে হানাহানি করে, সেই জীবনাবস্থাটাকে শুধু মেনে নিতে অস্বীকার করেছি। বৃদ্ধ অতি কষ্টে তবু স্পষ্টভাবে বলে, সংক্ষেপে উত্তর দিন। মা টের পায় তার পেছনের বেঞ্চির মানুষগুলি চঞ্চল হয়ে উঠেছে। তারা নড়াচড়া করে, কানাকানি করে। চিনেমাটির মানুষটা যে কথার জাল বুনছে তার থেকে যেন নিজেদের মুক্ত করে নেয়। সিজফ বলে, আরে শোনোই না কি বলছে। ফিওদর মাজিন, জবাব দিন। দেব না জবাব, লাফিয়ে উঠে স্পষ্টভাবে বলে ফিওদর। ওর মুখ টকটকে লাল হয়ে উঠেছে, চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে। কেন জানি হাত দুটো পেছনে করে রেখেছে। সিজফের মুখ দিয়ে একটা কাতরোক্তি বেরিয়ে আসে। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মা। আমার পক্ষ সমর্থনের জন্য কোনো উকিল মোক্তারকে নিতে রাজি হইনি। আমি কিছুই বলবো না। এ মামলা বেআইনি। কে আপনারা? আমাদের বিচার করার অধিকার কে দিল আপনাদের? জনসাধারণ সে সনদ তো দেয়নি। আমি আপনাদের জানি না। বসে পড়ে ফিওদর। উত্তপ্ত মুখ আন্দ্রেয়ের কাঁধের পিছনে লুকায়। স্থূলকায় বিচারক প্রধান বিচারকের কানে কানে কি যেন বলে। ফ্যাকাশে মুখ তৃতীয় বিচারক একবার চোখ খুলে বন্দীদের তির্যক দৃষ্টিতে দেখে নিয়ে সামনে রাখা কাগজখানায় কি যেন টুকে নেয়। জেলাশাসক মাথা নেড়ে আস্তে আস্তে পা বদলে বসে। এবারে পেটটা হাঁটুর ওপর চাপিয়ে হাত দিয়ে আড়াল করে। ঘাড় না ফিরিয়েই শরীরটাকে একটু পাক দিয়ে বৃদ্ধ লাল গোঁফওয়ালাকে কি যেন বলে কানে কানে। সে নতমস্তকে
অবহিত চিত্তে শোনে। মার্শাল অব দি নোবিলিটি সরকারি উকিলকে কি যেন বলে। নগরপাল গাল ঘষতে ঘষতে শোনে সে কথা। প্রধানের নিষ্প্রাণ বক্তৃতা আবার শোনা যায়। সিজক অবাক হয়ে মায়ের কানে কানে বলে, দেখলে তো কেমন দিলে ওদের, এ লোকটাই ভালো দেখছি দলের মধ্যে। মা না বুঝেই হাসে একটু। প্রথমে তার মনে হয় যা কিছু ঘটছে সবই এক অত্যাসন্ন অতি ভয়ানক ভবিতব্যেরই ক্লান্তিকর নিষ্প্রয়োজন ভূমিকা। সে পরিণাম হঠাৎ ঘটলেই ঠান্ডা ভীষণতায় সকলকে দোলে পিষে চুরমার করে দিয়ে যাবে। কিন্তু পাভেল আন্দ্রেয়ের শান্ত কথাগুলি যেন অভয় মন্ত্র ছড়িয়ে দিয়ে গেল। এ যেন আদালত নয়, কুলিবস্তির সেই ছোট্ট ঘরখানায় বসেই ওরা কথা বলছে, এমনি দৃঢ়ভাবে, এমনি নির্ভয়ে। ফিওদরের তেজোদ্দীপ্ত কথাগুলো মার প্রাণে ঘা দিয়েছিল। পেছনে যারা বসে আছে তাদের উত্তেজিত কথাবার্তা থেকে বেশ বোঝা যাচ্ছে তারাও অনুভব করছে যে ভয়ের আগল ভেঙে গিয়েছে। বৃদ্ধ জিজ্ঞাসা করে, আপনার মত কি? টাকমাথা সরকারি উকিল উঠে দাঁড়ালো। ডেস্কের ওপর একটা হাত রেখে নানা রকম সংখ্যার অবতারণা করে গড়গড় করে একটা বক্তৃতা দিয়ে গেল। সাদামাটা স্বর, ভয় পাবার মতো কিছু নেই। তবু ভয় করে মার। কাঁটার মতো খচখচ করে ভয়টা বেঁধে বুকের মধ্যে। অদৃশ্য হয়ে ভোঁতাভাবে বেড়ে যায় শত্রুভাব। হাওয়ার মধ্যেই কি যেন একটা অশুভ ইঙ্গিত, যা দুর্ভেদ্য মেঘের আড়াল রচনা করে বিচারকদের বাইরের সবকিছু থেকে বাঁচিয়ে ঢেকে রাখতে চায়। বিচারকদের দিকে তাকায় মা। দুর্বোধ্য সব। মার মনে হয়েছিল পাভেল ফিওদরের ওপর রাগ হবে, কিন্তু কই, ওদের কথায় রাগ তো কিছুই হলো না। কিন্তু যে প্রশ্ন ওরা করল সে সবই মনে হয় অনাবশ্যক। ইচ্ছে নেই, তবু করতে হয় বলেই করল। জবানবন্দিটা নেহাত শুনতে হবে, তাই বসে শোনা। শেষের অঙ্ক তো আগে থেকেই জানা, তাই সবাই নির্বিকার। একজন পুলিশ এসে ওদের সামনে দাঁড়িয়ে মোটা গলায় বলল, সবাই বলে পাভেল ভ্লাসভ দলের পান্ডা। আর নাখৎকা? মোটা বিচারক জিজ্ঞাসা করে অলসভাবে, অনুচ্চ স্বরে। সেও। একজন উকিল উঠে দাঁড়ায়। একটা কথা বলতে পারি? কোনো আপত্তি তুলবার আছে? বৃদ্ধ জিজ্ঞাসা করে একজনকে। মায়ের মনে হয় সব কজন জজই অসুস্থ। প্রত্যেকের চেহারা, গলার স্বর, মুখের ভাব সবকিছুর মধ্যেই একটা ভারী অস্বাস্থ্যকর ক্লান্তি আর বিষণ্ণ ধূসর একঘেয়েমির ছাপ। এই আদালত, পোশাক আশাক, পুলিশ, উকিল ব্যারিস্টার, আরাম চেয়ারে বসে থাকা, সওয়াল জবাব শোনা, সবই তাদের কাছে কষ্টের ব্যাপার। কিছুই ভালো লাগে না। মার আগের চেনা সেই হলদিমুখ পুলিশ অফিসারটা জজদের সামনে এসে দাঁড়িয়ে সসম্মানে টেনে টেনে উচ্চস্বরে সাক্ষ্য দিচ্ছে পাভেল আন্দ্রেয়ে সম্বন্ধে। মা শুনে মনে মনে বলে, তুমি আর কি জানো? কাঠগড়ায় বসা মানুষগুলোর দিকে তাকায় মা। ওদের জন্য আর কোনো ভয় করে না, করুণাও হয় না। ওদের বেলায় আসে না করুণা, আসে শুধু শান্ত বিস্ময় আর বুকজোড়া ভালোবাসা। আনন্দোচ্ছল স্বচ্ছতায় সুন্দর ভালোবাসা।
ওই যে বসে আছে শক্তিমান তরুণ ছেলেদের দল, সাক্ষী জজের সওয়াল জবাব, সরকারি উকিলের সঙ্গে প্রতিবাদী উকিলদের বাগযুদ্ধ, কোনো দিকেই ওদের ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝে ওদের কেউ হয়তো বাঁকা হাসি হেসে ওঠে, কেউ বন্ধুদের কি একটা বলে, তাদের মুখেও তখন বিদ্রূপের হাসি ফুটে ওঠে। আন্দ্রেই আর পাভেল ফিসফিস করে কথা বলেই চলেছে একজন উকিলের সঙ্গে। একেই মা কাল রাতে নিকোলাইয়ের ঘরে দেখেছিল। মাজিন সবচেয়ে উদ্দীপ্ত, চঞ্চল, সেও পাভেলের আলোচনা শুনছে। এক একবার সাময়লভ ইভান গুসেভকে কি একটা বলে, মা দেখে ইভান তাকে কনুইয়ের খোঁচা দেয়, হাসি চাপতে গিয়ে মুখ লাল হয়ে গাল ফুলে ফুলে ওঠে ওর, মাথা নিচু করে ফেলে ও। চেষ্টা করেও বার দুয়েক হাসি চাপতে পারেনি কিছুতেই। তারপর মিনিট কয়েক সংযত মুখে বসে আছে, চেষ্টা করছে গাম্ভীর্য দেখাবার। ছেলেদের চঞ্চল তারুণ্য চেপে রাখার সব চেষ্টা সহজেই ছাপিয়ে ওঠে। মায়ের কনুইতে হালকা স্পর্শ করে সিজক। মা ফিরে তাকিয়ে দেখে সে খুশি কিন্তু একটু উদ্বিগ্ন। কানে কানে বলে, ছোড়াগুলোকে দেখলে কি বুকের পাটা হয়েছে, যেন শাহানশা বাদশাহ এক একজন। সাক্ষীরা অত্যন্ত ব্যস্তভাবে কি সব বলাবলি করছে, স্বরে তাদের কোনো বর্ণ নেই। জজেদেরও নেহাত কইতে হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও কথা কওয়া। মাংস থলথল হাতখানা মুখের সামনে ধরে হাই তোলে হুৎকা জজ। লাল গোঁফওয়ালার মুখখানা আরও পাণ্ডুর হয়ে গেছে। বারে বারে আঙুল দিয়ে কপালের রগ চেপে ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কড়িকাঠের দিকে। চোখ দুটোতে করুণ অন্ধ দৃষ্টি। সরকারি উকিল থেকে থেকে পেন্সিল দিয়ে কি জানি টুকছে, আর মার্শাল অব দি নোবিলিটির সঙ্গে কথা বলছে নিঃশব্দে। শুনতে শুনতে মার্শাল কখনো দাড়িতে হাত বুলোয়, কখনো বড় বড় সুন্দর চোখগুলো বিস্ফারিত করে, আর সম্ভ্রমের ভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে মৃদু হাসে। নগরপাল পায়ের ওপর পা তুলে বসে হাঁটুর ওপর আঙুল দিয়ে তাল দিতে দিতে তাকিয়ে থাকে আঙুলগুলোর দিকে। জেলাশাসক হাঁটুর খুঁটিতে ঠেকা দেওয়া ভুঁড়িখানিকে দুই হাতের সযত্ন আলিঙ্গনে বেঁধে বসেছিল। সে আর ওই যে বৃদ্ধ নির্বাত দিনের হাওয়া যন্ত্রের মতো একেবারে নিশ্চল খাড়া হয়ে বসে আছে আরাম চেয়ারে, তারাই মাত্র সেই একঘেয়ে ঘ্যানঘ্যানানি শুনছে। একই দৃশ্য একটানা চলছে তো চলছেই। একঘেয়েমিতে অবসাদে লোকে আবার আড়ষ্ট হয়ে গেছে। বৃদ্ধ দাঁড়িয়ে উঠে বলে, আমি ঘোষণা করিতেছি। বাকি কথাগুলো ওর পাতলা ঠোঁটের তলায় মিলিয়ে যায়। দীর্ঘশ্বাস, চাপা মন্তব্য, কাশি, পা ঘষার শব্দে এজলাস ঘর ভরে যায়। আসামিদের বাইরে নিয়ে যাওয়া হয়। যাবার সময় আত্মীয় বন্ধুদের দিকে তাকিয়ে তারা হেসে মাথা নাড়ে। ইভান গুসেভ ফাঁক খুঁজে কাকে ডেকে বলে অনুচ্চ স্বরে, ঘাবড়াসনি রে ইয়েগর। মা আর সিজহ উঠে বারান্দায় যায়। সযত্নে চিন্তিত স্বরে বলে, কাফিখানায় যাবে নাকি? চাটা খাবে? ঘন্টা দেড়েক সময় আছে আমাদের। ইচ্ছে করছে না তেমন। তাহলে আমিও যাব না। ছেলেগুলো কি বলতো, এমনিভাবে বসে আছে যেন দুনিয়ায় ওরা ছাড়া আসল লোক আর কেউ নেই। আর ওই ফিওদরটা। টুপি হাতে সাময়লভের বাবা এলো এগিয়ে। বিমর্ষ হাসি হেসে বলে,
কাণ্ডটা দেখলে আমাদের গ্রিগরির উকিল নিল না, কথা অবধি কইতে যায় না তাদের সঙ্গে। ও ব্যাটার মাথায় প্রথমে ঢুকেছে এ কথাটা। তোমার ছেলে তো উকিল লাগানোর পক্ষেই ছিল। আমার ছেলেই তো বলল, না চাই না। তারপর আর চারজন নারাজ হলো। ওর স্ত্রী দাঁড়িয়েছিল পাশেই, চোখ পিটপিট করছে বারবার, রুমালের কোনা দিয়ে নাক মুছছিল। মুঠো করে দাড়ি ধরে মাটির দিকে তাকিয়ে বলে চলে সাময়লভ, হয়েছে এক জ্বালা। বেটাদের মুখের দিকে চাইলেই বোঝা যায় বৃথাই ওরা গেল এসব গন্ডগোলের মধ্যে। আবার এক এক সময় হঠাৎ মনে হয়, কি জানি, হয়তো সত্যি কথাই বলছে বেটারা। বিশেষ করে কারখানায় নিত্যই ওদের দল বাড়ছে। পুলিশ তো গন্ধ পেলেই টেনে নিয়ে যায়। কিন্তু হলে হবে কি? নদীর জলে মাছের পোনার মতো শেষ নেই ওদের। তখন আবার মনে হয় হয়তো শক্তি ওদের পক্ষেই। সিজফ বলে, আমাদের মগজে এসব ঢোকাতে অনেক কষ্ট হবে হে স্তেপান পেত্রোভিচ। যা বলেছ, সায় দেয় সাময়লভ। জোয়ান মরদ ডাকাতে ছেলে সব, জোরে নাকে শ্বাস টেনে বলে সাময়লভ গিন্নি। ধ্যাবড়া মুখখানায় হাসি ফুটিয়ে মাকে বলে, রাগ করো না গো নীলভনা, ও বেলায় তোমার ছেলেটাকে অত গাল দিলুম। কে জানে তার ছেলে কাকে খেপালে। শুনলে তো পুলিশ আর গোয়েন্দারা আমাদের গ্রিগরির কথা কি বললে। ও বেটাও কম চেষ্টা করেনি, লাল গোঁফ কুত্তা। বেশ বোঝা যায় ছেলের জন্য 7 হাত হয়ে আছে গ্রিগরির মায়ের বুক। হয়তো নিজেও সে জানে না তার সেই অনুভূতিটাকে, কিন্তু মা তা বোঝে। অমায়িক হাসি হেসে নিচু স্বরে বলে, মা, কচি পড়া নেই, সত্যকে তাড়াতাড়ি চেনা যায়। বারান্দা দিয়ে লোকজন যায় আসে, জটলা করে মনোযোগ সহকারে উত্তেজিত চাপা স্বরে কথা বলে। কেউই প্রায় একা নেই। প্রত্যেক মুখেই কথা কইবার, প্রশ্ন শুধাবার, শুনবার স্পষ্ট ব্যগ্রতা। ওরা যেন ঝড়ের বায়ে উড়ে এসে পড়েছে এইখানের এই দু দেয়ালের মাঝখানকার এই সরু সাদা বারান্দাটায়। নাও বাঁধবার জন্য শক্তপোক্ত একটা কিছু চাই। বুকিনের বড় ভাই, দেখতে লম্বা আর বুকিনের মতোই ফ্যাকাশে, চারদিকে হাত নাচিয়ে বুঝিয়ে দেয়, ওই যে ক্লেপানভ, জেলা শাসক, এটা মোটে ওর জায়গা নয়। ওর বাপ ছোটখাটো চেহারার এক বৃদ্ধ সতর্ক দৃষ্টিতে চারদিকে তাকিয়ে বলে, চুপ চুপ কনস্তান্তিন। কেন, কার ভয়ে চুপ করব? জানো কি বলছে ওর নামে লোকে? ও নাকি ওর কেরানির বউকে নিয়ে থাকে, আর তাই জন্যই নাকি বউটার স্বামীটাকে মেরে ফেলেছে। তাছাড়া ও বেটা যে চোর সে তো সবাই জানে। দোহাই কনস্তান্তিন। ঠিক বলেছ, সাময়লভ বলে, এর নাম কি বিচার? ওর গলার স্বর শুনে এগিয়ে আসে বুকিন, সঙ্গে সঙ্গে অন্য সবাইও আসে। উত্তেজনায় লাল টকটক করছে বুকিনের মুখ। হাত নাচিয়ে নাচিয়ে ও চিৎকার করে, খুন জখম চুরি ডাকাতির ব্যাপার হলে তখন এদের জুরি বসবে। জুরির মধ্যে থাকবে সব সাধারণ লোক, চাষি, শহরের মানুষ। কিন্তু কর্তাদের বিরুদ্ধে যখন মানুষ খেপে, তখন তার বিচার কর্তারা নিজের হাতে করবেন। কি বলে একে? তুমি আমায় অপমান করলে, তোমার চোয়াল তাক করে মারলুম এক ঘুষি। তারপর তুমিই যদি বিচারে বসো,
তাহলে আমার দোষ 16 কাহুন তো হবেই। কিন্তু বাপু হে, প্রথম দোষখানা কার? তোমার। চুল পাকা, বড়শির মতো নাকওয়ালা এক পাহারাদার ভিড় হটায়। ওর বুকে অনেক কটা মেডেল ঝোলানো। বুকিনের দিকে আঙুল তুলে বলে, এই বেটা, থাম বলছি। বেটা যেন আড্ডা পেয়েছে। কর্তা, সে তো না হয় বুঝলাম, কিন্তু ধরো 2-4 ঘা আমি দিলুম তোমাকে, তারপর আমিই জজ হয়ে বসলাম, কেমন লাগবে হে মজাটা? কঠিনভাবে বলে পাহারাদার, না, তোকে বের করে দিতেই বলবো। হ্যাঁ, কোথায়? কেন শুনি? এখানে গোল পাকিয়ে তুলছিস বলে ধরে রাস্তায় বার করে দিতে বলবো। আশেপাশে যারা ছিল তাদের মুখের দিকে চেয়ে চাপা গলায় বলে বুকিন, আমাদের মুখ বেঁধে রাখাটাই ওদের আসল ব্যাপার। বৃদ্ধ কড়া গলায় চিৎকার করে ওঠে, আর তোর মত কি ছিল শুনি? বুকিন কাঁধ ঝাঁকায়, স্বরটা আরো নামিয়ে বলে, শুধু আত্মীয় স্বজনকে আসতে দেবে। কেন বাপু, অত ভয়টা কিসের তোদের? বিচার যদি তোদের ঠিকই হবে, দে দেখি সবাইকে আসতে, শুনুক সবাই। সাময়লভ জোরে জোরেই বলে, ন্যায়, ন্যায় বিচার বলে কিচ্ছু নেই। মা নিকোলাইয়ের কাছ থেকে শুনেছিল এই মামলাই বেআইনি। ইচ্ছে হলো সেই কথাগুলো ওকে শুনিয়ে দেয়, কিন্তু সবটা ভালো করে বুঝতে পারেনি সেদিন। তাছাড়া কিছু কিছু কথা ভুলেও গিয়েছিল। একটু একান্তে সরে যায়, মনে করার চেষ্টা করে কথাগুলো। হঠাৎ চোখে পড়ে একজন যুবক ওকে লক্ষ্য করছে। হালকা রঙের গোঁফ, ডান হাতখানা পাতলুনের পকেটে, ফলে ডান কাঁধের চেয়ে বাঁ কাঁধটা নিচু দেখাচ্ছে। ভঙ্গিটা কেমন যেন চেনা চেনা লাগে মায়ের। ঠিক তক্ষুনি ঘুরে দাঁড়ায় লোকটা। এদিকে নিজের চিন্তায় ডুবে যায় মা। পরক্ষণে যুবকটির কথা আর কিছুই মনে থাকে না, কিন্তু মিনিট খানেক পরেই একটা চাপা স্বরের প্রশ্নে চমক ভাঙে মার। হ্যাঁ? হ্যাঁ, ব্যগ্র উত্তর। মুখ ফিরিয়ে দেখে মা। উঁচু নিচু কাঁধওয়ালা সেই লোকটা কথা বলছে পাশের লোকের সঙ্গে। পাশটাই শুধু দেখা যাচ্ছে লোকটার। যার সঙ্গে কথা বলছে তার কালো দাড়ি, ছোট একটা কোট গায়ে, হাঁটু পর্যন্ত বুট। আবার মায়ের স্মৃতি সভয়ে চমকে ওঠে, কিন্তু কিছুই মনে পড়ে না। প্রাণ আকুল হয়ে ওঠে, ডেকে ডেকে শোনাতে চায় প্রতিটি মানুষকে যে মহান ব্রত পালনে তার ছেলে নিজেকে সঁপে দিয়েছে সেই ব্রতের কথা। শুনবে মা, এরা কি বলে তার কথার বিরুদ্ধে। তাহলে আন্দাজ করা যাবে আজ আদালতের রায় কি হবে। অতি সাবধানে চাপা গলায় বলে সিজফকে, এর নাম বিচার? কে কি করলো তাই নিয়ে ওদের যত মাথা ব্যথা। কিন্তু কই, কেন করলো সেদিক পানে তো তাকিয়ে দেখিস না তোরা। তাছাড়া কচি ছেলেদের বিচার করবে এই বুড়োরা? কেন রে বাপু? ওদের বিচার করাতে হয় ওদের বয়সী মানুষদের নিয়ে আয়। যা বলেছ, সিজফ বলে, এসব কাণ্ড কারখানা বাপু বোঝার সাধ্যি নেই আমাদের। চিন্তিতভাবে মাথা নাড়েও। পাহারাদার এজলাসের দরজা খুলে দিয়ে হাঁকে, টিকিট দেখাও, আসামিদের আত্মীয় স্বজন যারা আছো। টিকিট? বেজার কণ্ঠে ধীরে ধীরে বলে কেউ।
টিকিট? যেন সার্কাসে এসেছি। লোকগুলির মধ্যে কেমন যেন একটা বিরক্তির ছায়া। শাসন বাঁধন আলগা হয়ে গেছে কোনখান দিয়ে। মানুষগুলো তাই শোরগোল করে, পাহারাদারদের সঙ্গে তর্ক জোড়ে। সব গেছে ঢিলে ঢালা হয়ে। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল ১৭তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।